আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম সেজন্য আমি নমিনেশন পাইনি, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি তো পাশ করে দেখাই দিলাম, দল ছাড়াই পাশ করলাম, 40,000 ভোটার ব্যবধানে পাশ করলাম। রাষ্ট্রপতির এটা দ্বিতীয় সাক্ষাৎকার, প্রথমটি আনঅফিসিয়াল ছিল এবং সেই আনঅফিসিয়াল সাক্ষাৎকার পরে মতিউর রহমান ভাই ছেপে দিয়েছিলেন মানব জমিনে, সেটা নিয়েও অনেক হইচই হয়েছে। এই সাক্ষাৎকারটি পড়ে বেশ কিছু বিষয় খুব স্পষ্ট হয়েছে। এক হচ্ছে, ওনাকে যত রকম ভাবে অসহযোগিতা করা সম্ভব বিগত সরকার তাই করেছে। বিএনপির একটা স্ট্রং সাপোর্ট ছিল, আর্মির একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং বিদেশি দূতাবাসগুলোর একটা স্ট্রং সাপোর্ট ছিল। অর্থাৎ তিনটা বড় স্টেক হোল্ডারের স্ট্রং সাপোর্টের কারণে কিন্তু ওনাকে সরে যেতে বাধ্য করা যায়নি। বাট ওনার বাড়ির সামনে যে ঘটনাগুলো ঘটেছে, মানে বঙ্গভবনের সামনে, ওনার বাড়ি তো না, বঙ্গভবনের সামনে, সেটা না হলেও হতো। উনি যেই বর্ণনাটা দিয়েছেন 22শে অক্টোবরের, সেটা মানে একটু ভয়ানক বর্ণনা আর কি। যে উনি, ওনার ভাষ্য মতে গণভবনে যা হয়েছে ঠিক সেরকম একটা পরিকল্পনা তাকে ঘিরেও হচ্ছিল, এবং গণভবনে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী চলে যেতে পেরেছে, ওনারটা তো আর উনি যেতে পারছেন না। অর্থাৎ ওনাকে একেবারে আটকে ফেলে একরকম মব তৈরি করা, এটা বোধহয় না হলে ভালো হতো। কারণ আমরা তো একটা পরিবর্তনের কথা বলছি বারবার। দেখুন, আমরা যতবার পরিবর্তনের কথা বলি, বলা হয় যে আমরা হয়তো বা আগের সরকারের প্রতি সফটনেস দেখাচ্ছি। বিষয়টি তা নয়। আগের সরকার এগুলো 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 করেছে বলেই তো আমরা এই অভ্যুত্থানটা করেছি, এবং অভ্যুত্থানটা করেছে অনেক স্বপ্ন নিয়ে। বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একটা সঠিক ট্র্যাকে তুলবার একটা স্বপ্ন, মানুষের স্বাধীন চিন্তার একটা স্বপ্ন, মত প্রকাশের একটা স্বপ্ন। এখন এই মত প্রকাশ করতে গেলে আপনি যদি ট্যাগিং শুরু করেন, আপনি যদি মব শুরু করেন, তাহলে তো আসলে আমি আগাতে পারবো না, বাংলাদেশটা আর আগাবে না। এটুকুই। এই কয়েকদিন আগে আপনি একটা ইন্টারভিউতে, খালিদ মহিউদ্দিনের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। মানে এই ধরনের কথা অনেকে কিন্তু এক ধরনের একটা মানে কি বলে কনক্লুশন আসতে পারে যে আপনি আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, আপনার বক্তব্য আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, বা নানা অন্য বক্তব্য মিলে যদি। হ্যাঁ, ভালো বলেছেন। এই দেশে এই ধরেন 5ই আগস্টের আগে গাছের পাতা আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। আমি যা দেখেছি আমি তাই বলেছি। আমি জানি না আপনি গেছেন কিনা খুলনা, বরিশাল, রাজশাহীর ওইদিকে। আপনি আমাকে নিজে বলেন তো কেমন হয়েছে। বরং আমি তো বলবো এখানে বৈষম্য হয়েছে। খুলনা বা বরিশাল, যেহেতু এটা গোপালগঞ্জের কাছে বেল্ট, ওই বেল্টটা, সেই জন্য সেখানে বরাদ্দ যেমন বেশি হয়েছে, কাজ যেমন বেশি হয়েছে, সেরকম ঝাঁ চকচকে চমৎকার বিদেশের মতন তারা রাস্তাঘাট তৈরি করেছে। সাথে যে আমি আমার কনস্টিটিউয়েন্সির কথাটা বললাম, সেটা কেন এড়ায় গেল মানুষ? মানে আমাকে গালি দিতে হলে ওইটা ব্যবহার করতে আরাম লাগে, কিন্তু সাথে যে আমি আমারটা বললাম, যে আমার ব্রাহ্মণবাড়িয়ার এই বেহাল দশা যেটা দেখলে আমার বড় কষ্ট হয়, এই কথাটা তো যুক্ত হলো না। এই যে সরকার, একই সরকার তার নিজস্ব এলাকাকে বিদেশ বানালো, কিন্তু তার ভিন্ন মতের যে এলাকা, কারণ ব্রাহ্মণবাড়িয়া আসলে আওয়ামী লীগের তেমন ভোট কখনোই ছিল না, এই এলাকাটাকে যে অবহেলিত রাখলো, এটাই তো সরকারের সবচেয়ে বড় সমালোচনা। কিন্তু আপনার নজর, মানে আপনার মানে যারা আমার দোষ খুঁজতে চায়, তাদের নজর হচ্ছে রুমিনকে ফাঁদে ফেলতে হবে। তো রুমিন ওই যে বলেছে বিদেশের মতো করেছে, ওটুকু ব্যবহার করছে, কিন্তু একই সঙ্গে এটা সরকারের তীব্র বৈষম্য ইঙ্গিত করে। আমার ভাই আমাকে কিছু কথা বলেছেন যার একটা উত্তর দিতে হয়। আমার নামে মামলা ছিল 10টা। এই 10টা মামলায় আইনজীবী হওয়ার, এর মধ্যে খুনের মামলাও ইনক্লুডেড। 28শে অক্টোবরে জজ সাহেবের বাড়ি ভাঙচুর এবং মানুষ হত্যার মামলাও 28শে অক্টোবরের পর আমার নামে হয়েছে। আমি জামিন পেয়েছি কারণ আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমি একজন নারী। এই সকল কিছুর বিবেচনায় অনেকেই জামিন পেয়েছেন, আমিও তাদের একজন। আমাকে একটা নাম বলেন তো, আমি ছাড়াও আরো 2-3 জন নারী, অন্তত 1-2 জন নারী তো বটেই, প্রতিদিন টকশো করতেন বিএনপির পক্ষে। তাদের কাকে কেবলমাত্র টকশো করার কারণে জেলে যেতে হয়েছে? আপনি কিন্তু একটা নামও বলতে পারবেন না। অন দ্য টপ অফ এভরিথিং, আমি একজন আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের আজকের প্রতিষ্ঠা হওয়ার পেছনে যাদের অবদান আছে তাদের একজনের সন্তান আমি। বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন নায়ক বলতে হলে সেটা অলি আহাদ। সুতরাং চাইলেই চট করে হাত দিয়ে দেওয়া যায় বোধহয়, ব্যাপারটা এত সহজ অন্তত কিছুদিন আগে পর্যন্ত ছিল না। এখন অবশ্য আমি জানি না নতুন রাজনীতির ধারা কিরকম হবে, বাট এতদিন আগে পর্যন্ত এত সহজ ছিল না। 5ই আগস্টের ঠিক আগে আগে আমার বাড়িটাই কিন্তু ভাঙচুর হয়েছিল। 5ই আগস্টের ঠিক আগে আগে আমি কিন্তু নোন ফেসদের মধ্যে রাস্তায় নেমেছিলাম, অতি নোন ফেস, পলিটিক্যাল অতি নোন ফেস। আমি কালচারাল বা অন্য অ্যাক্টিভিস্টদের কথা বলছি না, অতি নোন ফেস। আমি
ঠিক যেমন ঝিকাতলায় গানের আসরের মধ্যে আমি নেমেছিলাম ঝুম বৃষ্টিতে, ঠিক তেমনি শহীদ মিনারের পাদদেশে গিয়ে আমি দাঁড়িয়ে বক্তৃতা করেছিলাম, এবং তারপর সেই রাতে আমার বাড়ি ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙে, সিসিটিভি ভাঙে, অনেক কিছু ম্যাসাকার হয়। ওই রাতে যে কোনো কিছুই হতে পারতো। সো আপনি যখন কারো দিকে এই ব্যাপারগুলো দল কেন মূল্যায়ন করলো না? এটা তো দলকে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে বলবো? যদি আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম সেজন্য আমি নমিনেশন পাইনি, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি তো পাশ করে দেখাই দিলাম, দল ছাড়াই পাশ করলাম, 40,000 ভোটের ব্যবধানে পাশ করলাম। আরো ফেয়ার ইলেকশন হলে আরো বেশি ভোটের ব্যবধান হতো। হ্যাঁ, তবে আমি স্পেশালি আবারও থ্যাঙ্কস দিব বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে নজরদারিতে না রাখতো, অ্যাটলিস্ট আমার কনস্টিটিউয়েন্সির কথা আমি বলতে পারি, ম্যাসাকার হয়ে যেত এই কনস্টিটিউয়েন্সিতে। এর আগে আপনি বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন, এবার স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন। পার্থক্য কি আসলে? মানে এখন কি ওই একটা দলের সংসদ সদস্য থেকে একটু বেশি স্বাধীন মনে হয় কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্থক্য অনেক। আগে আমি হয়েছিলাম সংরক্ষিত নারী আসনে, এবং সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে পরবর্তীতে যাতে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন সেজন্য তাকে প্রস্তুত করা। আমি জানি না এই আসনটিকে অতীতে কোনো নারী সংসদ সদস্য ঠিক তার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করেছেন কিনা, কিন্তু আমি করেছিলাম। আমি আমার সীমিত বরাদ্দের প্রতিটি পয়সা আমার এলাকায়, এলাকার মানুষের কাছে, এলাকার রাস্তাঘাটে আমি ব্যয় করেছি। সো সে কারণে আমার একটা প্রবল জনমত এলাকায় তৈরি হয়েছে, এবং সেটারই ফলস্বরূপ আমি যখন এবার স্বতন্ত্র নির্বাচন করলাম, আমি প্রায় 40,000 ভোটের ব্যবধানে আমি জয়লাভ করি। এবং কিছু ইররেগুলারিটিস যদি ইলেকশনে না হতো, এই ব্যবধান আমার ধারণা আরো অনেক বেশি হতো। বাট এনিওয়ে, আমি এখন আগের চেয়ে অনেক বেশি, আমি বলবো, স্বাধীন তো বটেই, সেই সঙ্গে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ তো বটে, বিকজ 3.5 বছরের সংসদের অভিজ্ঞতা আমার আছে। একই সঙ্গে আমি আমার এই 10 বছর আমার এলাকায়, আমি 2017 সালে কাজ শুরু করি, এটা 2026, 9 বছর। আমি আমার এমন কোনো গ্রাম নাই যেখানে আমি যাই নাই, এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আমি একবার হলেও যাই নাই। সো আমি আমার প্রতিটা এলাকার প্রতিটা কোণা, প্রতিটা সমস্যা, প্রতিটা অসুবিধা, প্রত্যেকটা চাওয়া মোটামুটি আমার খুব ভালো ধারণা আছে। সো আমার জন্য কাজ করাটা অনেক সহজ হওয়া উচিত। কিন্তু কিন্তু আনফরচুনেটলি আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে প্রশাসন, পুলিশ এখনো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। এখনো, এতদিন আমরা আওয়ামী পুলিশের সঙ্গে অভ্যস্ত ছিলাম, এখন বিএনপি পুলিশের সঙ্গে অভ্যস্ত হচ্ছি, বিএনপি প্রশাসনের সঙ্গে অভ্যস্ত হচ্ছি। এটা খুব স্বস্তিদায়ক নয়। ধরুন 21শে ফেব্রুয়ারি নিয়ম মাফিক কথা ছিল, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যদি আপনি দেখেন, এলাকার সংসদ সদস্য সবচেয়ে আগে ফুল দেবে, এবং সেজন্য এলাকাটা, মানে শহীদ মিনারের সামনে মানুষের মানুষের ক্রাউড যদি থেকে থাকে, ভিড় যদি থেকে থাকে, সেটাকে সরিয়ে সংসদ সদস্য যাতে নিরাপদে গিয়ে ফুল দিতে পারেন সেটা ব্যবস্থা করার দায়িত্ব ছিল লোকাল প্রশাসনের। তারা কি করেছে আপনারা দেখেছেন। সো মনে হয় যে আওয়ামী লীগের সময় যেমন বিএনপির এমপি বা বিএনপির নেতা কর্মীদেরকে যন্ত্রণা দিয়ে এক ধরনের আনন্দ ছিল, এখন মনে হয় যে সেটাই ঠিক রিভার্স হয়েছে। একই, মানে 17 বছরে আসলে আমার দুঃখ লাগে যে কিছু শেখে নাই। মানে মনে হচ্ছে যেন যে 17 বছর কিছু হয় নাই, কিছু ঘটে নাই। বিএনপির নেতাকর্মীরা এখন যেরকম বীর দর্পে কাজ করছে তখনও তেমনই করতো, মানে অ্যাজ ইফ 17 বছর আসলে ছিল না মাঝখানে। এখান থেকে কোনো কিছু শিখবার নাই, বুঝবার নাই, জানবার নাই, 5ই অগাস্টের কারণ অন্বেষণ করে সেখান থেকে কিছু শিখবার কোনো তাগিদ আমি আসলে এই নতুন সরকার